অবরুদ্ধ গাজা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত। ২৪ ঘন্টা নিহত আরও ৭৭ জন ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলের একটি পাবলিক পার্কে ইয়েমেনের হুতিদের হামলা, আহত ১৬ জন। অন্যদিকে পদত্যাগের গুঞ্জন উঠেছে ইসরায়েলের সেনাপ্রধানের। এদিকে সিরীয় নেতা জোলানির জন্য ঘোষিত কোটি ডলার পুরস্কার প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের হামলা, শিশুসহ নিহত কমপক্ষে ৬ জন। আলট্রা থিন ডিজাইনে বাজারে আসছে আইফোন 17 ইয়ার, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযুগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। অবরুদ্ধ গাজা জুড়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৭৪ জন। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে নিহতের সংখ্যা বেড়ে ৪৫,২০৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১,০৭,৫১২ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও হাজার হাজার মানুষ। তাদেরকে আর কখনো উদ্ধার করা সম্ভব হবে না। তাই নিহতের প্রকৃত সংখ্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের চেয়ে অনেক বেশি বলে ধারণা কর্তৃপক্ষের। এদিকে ইউনিসেফ জানিয়েছে, গাজা উপত্যকার ৯৬% নারী ও শিশু মৌলিক চাহিদা পূরণেরও সুযোগ পাচ্ছে না। তারা ভীত এবং সবসময় উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সালফিত এলাকায় একটি মসজিদ আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একই সাথে হিব্রু ভাষায় স্প্রে করে প্রতিশোধ ও আরবদের মৃত্যু হোক এর মতো বিদ্বেষপূর্ণ বর্ণবাদী স্লোগান দিয়ে ভবনের সম্মুখভাগকে বিকৃত করেছেন। শুক্রবার সালফিতের গভর্নর আবদুল্লাহ কামিল বলেন, মার্দা গ্রামের বীর আল ওয়ালিদাইন মসজিদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় বসতি স্থাপনকারীরা মসজিদের প্রবেশপথে আগুন লাগিয়ে দেয়। এছাড়া সালফিতের গভর্নর আরও বলেন, অবৈধ বসতি স্থাপনকারীরা এর আগেও ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষা নিয়ে গ্রামে প্রবেশ করেছে এবং কাছাকাছি এলাকায় বহু স্থাপনায় একইভাবে ভাঙচুর চালিয়েছে। এদিকে রামাল্লায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়েছে। এটিকে বর্ণবাদের নির্লজ্জ কর্মকাণ্ড বলে মন্তব্য করেছে তারা। ইসরায়েলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছে। বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অবিস্ফোরিত বোমা থাকার আশঙ্কায় ঝুঁকি এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেল আবিববাসীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে ওঠে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার ঠেকাতে ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি হুতি ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ খবর নিচ্ছে। এছাড়া আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। তবে হুতিরা এরই মধ্যে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ পদত্যাগ করতে পারেন ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবরের হামলার সেই ঘটনা তদন্ত শেষ হওয়ার ১ মাস পর হারজি হালেভি ফেব্রুয়ারির শেষ নাগাদ তার পদ থেকে অবসর নেবেন বলে অনুমান করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টেস ঘোষণা করেন, হামাস ইসরায়েলে যে নজিরবিহীন হামলা করেছিল সেগুলোর তদন্ত অবশ্যই জানুয়ারির শেষের মধ্যে শেষ করতে হবে। কার্টেস ইসরায়েলি চিফ অফ স্টাফকে জানিয়েছিলেন, তদন্তের ফলাফলগুলো সরবরাহ না হওয়া পর্যন্ত কোনো নতুন জেনারেল নিয়োগ করা হবে না। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্তমান মহাপরিচালক জামির বর্তমান সেনাপ্রধান হারজি হালেভির স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থী বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারারের বিরুদ্ধে ঘোষিত $1 কোটি পুরস্কার প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দামেস্কে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর শুক্রবার এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের নিকট প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ। আহমেদ আল শারা, যিনি আবু মোহাম্মদ আল জোরানি নামেও পরিচিত, একসময় আল কায়দার সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে হায়াত তাহরির আল শাম
এইচটিএস গোষ্ঠীর নেতা। 2018 সালে এইচটিএসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়া আইএসের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে। শুক্রবার দেইর এজ-জোরে প্রদেশে একটি বিমান হামলায় আইএস নেতা আবু ইউসুফ নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী পেন্টাগন বলছে, সিরিয়ায় বর্তমানে প্রায় 2000 মার্কিন সেনা অবস্থান করছে। আইএস যাতে নতুন করে সংগঠিত হতে না পারে তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে যে বিশৃঙ্খলা বিরাজ করছে, এই সুযোগে ইসলামিক স্টেটের সেখানে ফিরে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে বলে মনে করেন এক কুর্দি কমান্ডার। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর জেনারেল মাজলুম আবদির মতে, সিরিয়া আইএসের কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে মাজলুম বলেন, সিরিয়ার সরকারি বাহিনীর ফেলে যাওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ আইএস সদস্যদের হাতে চলে গেছে। মাজলুম বলেছেন, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে এসডিএফ পরিচালিত কারাগারগুলো আইএস যোদ্ধারা ভাঙার চেষ্টা করবেন, এ ধরনের হুমকি রয়েছে। এসব কারাগারে আইএসের প্রায় 10,000 সদস্য বন্দী রয়েছে। তাছাড়া এসডিএফ নিয়ন্ত্রিত বিভিন্ন শিবিরে তাদের পরিবারের প্রায় 50,000 সদস্য রয়েছেন। বাশার সরকারের হাতে 4 বার আটক হয় জেনারেল অবশ্য তার পতনকে স্বাগত জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা রাশিয়ার জন্য পরাজয়, এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ার রাশিয়ার লক্ষ্য অর্জিত হয়েছে। পুতিন বলেন, তিনি এখনও আসাদের সাথে সাক্ষাৎ করেননি, তবে তা করার পরিকল্পনা করছেন। পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে 2012 সালে সিরিয়ার রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টিন টাইসের অবস্থান। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন বলেন, আসাদ পরিবারের কয়েক দশকের শাসন থেকে সরে এসে নতুন ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য সিরীয়রা অবিশ্বাস্য সম্ভাবনার প্রান্তে দাঁড়িয়ে আছে। জার্মানির মাগডেবার্গ শহরের একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় এক শিশুসহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে 68 জন। এদের মধ্যে 15 জনের অবস্থা গুরুতর। শুক্রবার সন্ধ্যায় মধ্য জার্মানির সাক্সেনি আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবার্গে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় গাড়ির চালক সৌদি আরবের নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সন্ধ্যা নামতেই জার্মানির মাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে ভিড় জমে যায় ক্রেতাদের। এরই মধ্যে একজন গাড়ি চালক অসংখ্য মানুষের মধ্য দিয়ে মার্কেটের ভেতরের প্রায় 400 মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যান। এতে বহু মানুষ হতাহত হন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এর পরপরই জার্মানির নানা শহরে ক্রিসমাস মার্কেটগুলো আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়। হামলার পর ম্যাগডেবার্গ পুলিশ এলাকাটি ঘেরাও করে রাখে। পুলিশের তথ্য অনুযায়ী ওই গাড়িতে বিস্ফোরক রয়েছে বলে সন্দেহ করা হয়। পরে ওই গাড়ির চালককে গ্রেপ্তার করে জার্মান পুলিশ। এ ঘটনাকে ইচ্ছাকৃত হামলা হিসেবে বর্ণনা করেছেন কর্মকর্তারা। ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেবে। তিনি মূলত সৌদি আরবের নাগরিক। মনোরোগ বিশেষজ্ঞ তালেব 2006 সাল থেকে জার্মানিতে বসবাস করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সন্দেহভাজন ব্যক্তি একাই এই ঘটনাটি ঘটিয়েছে, কারণ গাড়িতে শুধু একজন লোকই ছিল। এছাড়া গাড়িতে একটি ব্যাগ পাওয়া গেছে। তবে একজন সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞ মনে করেন, এর সঙ্গে বড় নেটওয়ার্কের সংশ্লিষ্টতা উড়িয়ে দেওয়া যায় না। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস হামলায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। হামলাকে নৃশংস এবং কাপুরুষোচিত কর্মকাণ্ড উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন। এছাড়া এই হামলার নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সহ বিশ্ব নেতারা। এর আগে 2016 সালের 19 ডিসেম্বর বার্লিনে ক্রিসমাস মার্কেটে তিউনিশিয়ার এক নাগরিক গাড়ি চালিয়ে হামলা করে। ওই হামলায় 12 জন নিহত হয়েছিল। সৃষ্টি ঘটক, 71। যুক্তরাষ্ট্রের কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা শাট ডাউন এড়াতে শুক্রবার বিল পাশ করেছে কংগ্রেসের
প্রতিনিধি পরিষদ। শাটডাউন শুরু মাত্র কয়েক ঘন্টা আগে এক ভোটাভুটিতে অর্থ বিলটি পাশ হয়। এদিন রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাট সদস্যরাও বিলটির পক্ষে অবস্থান নেন। কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাশ হওয়ায় আগামী মধ্য মার্চ পর্যন্ত মার্কিন ফেডারেল সংস্থাগুলোর তহবিলের যোগান অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হলো। যদিও এখনও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এই রাষ্ট্রীয় অর্থ বিলকে অনুমোদন পেতে হবে। বিলে অনুমোদন দিতে সিনেটের হাতেও বেশি সময় নেই। আজ শনিবার মধ্যরাতের মধ্যে এই অনুমোদন দিতে হবে, অন্যথায় ফেডারেল সংস্থার কার্যক্রম বন্ধ হতে শুরু করবে। ইউরোপীয় ইউনিয়ন যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল ও গ্যাস আমদানি বাড়াতে ব্যর্থ হয়, তবে তাদের উপর রফতানি পণ্যের শুল্ক আরোপ করা হবে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তিনি ইউরোপীয় ইউনিয়নকে বলেছেন তাদেরকে যুক্তরাষ্ট্রের বিপুল ঘাটতি পূরণ করতে হবে। তা হবে যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের ব্যাপক আমদানি বাড়ানোর মাধ্যমে, অন্যথায় শুল্কের এক্ষেত্রে একমাত্র পথ বলে জানান তিনি। এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদার এবং জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছেন তারা। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের 3টি প্রধান বাণিজ্য অংশীদার কানাডা, মেক্সিকো, চীনের উপর তিনি ইতিমধ্যে উচ্চ শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন। তবে ইউরোপীয় দেশগুলোর তেল ও গ্যাস কোম্পানিগুলো বেশিরভাগই বেসরকারি, ফলে সরকার এ বিষয়ে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবে না বলেই জানান তিনি। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা সহায়তা উদ্যোগ USAID প্যাকেজের চূড়ান্ত ঘোষণা দিবে। এই প্যাকেজের আওতায় ইউক্রেনের জন্য বরাদ্দকৃত শেষ তহবিল ব্যবহার করে নতুন অস্ত্র ক্রয় করা হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্যাকেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর ও কামানের গোলাবারুদ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই প্যাকেজের মূল্য প্রায় $120 কোটি হতে পারে। এই প্যাকেজ বাইডেন প্রশাসনের ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা প্রদানের শেষ পদক্ষেপগুলোর একটি হতে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় $175 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে প্রায় $61.4 বিলিয়ন নিরাপত্তা সহায়তা হিসেবে ব্যয় হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার সকালের দিকে হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকে বলেন, রাশিয়া 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এক্ষেত্রে কিনজাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। আহত হয়েছেন আরও 10 জন। রাশিয়ার এই অঞ্চলের রিজ শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর। প্রযুক্তিপ্রেমীদের কাছে আইফোন মানে বিশেষ আকর্ষণ। এবার আলট্রা থিন বা পাতলা সংস্করণের ডিজাইনে বাজারে আসছে আইফোন 17 ইয়ার। আর পাতলা ডিজাইন রাখার জন্য 17 সিরিজের স্মার্টফোনগুলোতে থাকবে না সিম ট্রে। এর জন্যই চীনের বাজারে নতুন করে আইনি ঝামেলায় পড়তে পারে অ্যাপল। সব মিলিয়ে বাজারে আসার আগেই বেশ সমালোচনায় পড়তে যাচ্ছে অ্যাপলের এই প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। স্মার্টফোনের দুনিয়ায় আইফোন মানেই সামথিং স্পেশাল। এবার আইফোনের আলট্রা থিন অর্থাৎ সর্বাধিক পাতলা আইফোনের সংস্করণ নিয়ে বাজার ধরতে আসছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল। মাত্র 6 মিলিমিটার চওড়ার ফোন এই আইফোন 17 এয়ার। এই ফোনের ফিচার, ডিজাইন, লুক, ক্যামেরা কেমন হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। এখনো সবই কেবলই ধারণা মাত্র, যদিও এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো কিছুই খোলাসা করা হয়নি। ধারণা করা হচ্ছে এর পুরুত্ব হবে মাত্র 5 মিলিমিটার থেকে 6 মিলিমিটার পর্যন্ত। বর্তমানে আইফোন 16 এর পুরুত্ব 7.8 মিলিমিটার এবং আইফোন 16 প্রোর পুরুত্ব 8.25 মিলিমিটার। পেছনে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সামনের সেলফি ক্যামেরা হতে পারে 24 মেগাপিক্সেলের। এছাড়া পারফরমেন্সের দিক থেকে আইফোন 17 এয়ার বেশ শক্তিশালী হবে। এতে থাকবে অ্যাপলের নতুন A19 চিপসেট, যা 3 ন্যানোমিটার প্রসেসে তৈরি। এছাড়া প্রতি সেকেন্ডে স্ক্রিন রিফ্রেশ হবে 120 হার্টজে।
এদিকে ফোন লঞ্চ হওয়ার আগেই তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। পাতলা ডিজাইনের জন্য 17 সিরিজের এই স্মার্টফোনগুলোতে থাকবে না সিম ট্রে, আর ইউজারের নজর কাড়লেও আইনি বিপাকে পড়তে পারে অ্যাপল। চীনে ব্যানও হতে পারে আইফোন 17 সিরিজ, কারণ চীনের ডিভাইস রুলস অনুযায়ী প্রত্যেক ফোনে ফিজিক্যাল সিম কার্ড স্লট থাকতে হবে। কিন্তু আইফোন 17 সিরিজে ই সিম প্রযুক্তি আনছে অ্যাপল। আর যদি চীনের বাজারে বিশ্বের সবথেকে প্রিমিয়াম এই স্মার্টফোন আইফোন 17 সিরিজ নিষিদ্ধ হয়, তাহলে বড় ধাক্কা খেতে হতে পারে অ্যাপলকে। তবে দামের দিক থেকে এটি প্রিমিয়াম সেগমেন্টেই থাকবে, তবে অ্যাপলের প্রো মডেলগুলোর তুলনায় কিছুটা কম দামে পাওয়া যাবে। সামগ্রিকভাবে আইফোন 17 এয়ার একটি আকর্ষণীয় ডিভাইস হতে পারে তাদের জন্য যারা একটি অত্যন্ত পাতলা এবং হালকা স্মার্টফোন চান। তবে নতুন এসব ফিচার ব্যবহারে ব্যবহারকারীরাও কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। এখন অ্যাপল কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সেটি আসলে দেখার বিষয়। তানহা জুলিয়া, ৭১। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।